তিনিয়ারি কথা ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম গালাগাল বাংলা ছবিতে। তো এটা যেরকম মেরিটস ছিল, ডিমেরিটসটা হলো এখন অকারণে মানুষ গালাগাল দিচ্ছে। বাঙালি মানেই তো সারাক্ষণ সিসিটি দিয়ে কফি খাচ্ছে না দুজন। রবি ঠাকুর যেটা বলেছিলেন ওখানে শেক্সপিয়ারের সঙ্গে তাল মিলিয়ে যদি আমি বলি, তো এইটা তো নয় বাঙালি। আমি খুব পপুলার মিউজিকে বিশ্বাস করি, পপ মিউজিক যেটা, কারণ পপুলার হার্ড রকও পপুলার, আবার একদম লোকগানও পপুলার। সো উইচ ইজ পপুলার দ্যাট ইজ মিউজিক। মানে এমন আমি দেখালাম যেটা অর্ধেক লোক বুঝলো না, বা অনেকে করার চেষ্টা করে এবং তাদের ছবি বুঝলে তারা রেগে যায় এরকমও, যে তুমি বুঝতে পারলে কেন আমার ছবিটা, ব্রিগেডে কেন গীতা পড়া হবে। আমার কাছে প্রশ্ন হলো, না মানে পড়া হলেই বা ক্ষতি কী? তারপরের দিন আমি আমার বক্তব্য রাখবো, সেটাই তো গণতন্ত্র। কমিউনিজম মানে সবাই গরিব হয়ে ধুঁকছে, এটা তো নয়। আমার মনে হয় কমিউনিজম সবাই গাড়ি কিনুক না, আমি এমন একটা সোসাইটি করব যেখানে সবাই গাড়ি কিনতে পারবে, যেটা সবাই নিজের আশ্রয় তৈরি করতে পারবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের এপিসোড আপনারা অলরেডি একটা এপিসোড দেখেছেন অনিন্দ্য বোসের সঙ্গে, যেখানে আমরা পেছনে চলে গেছিলাম, নস্টালজিক হয়ে গেছিলাম এবং অনিন্দ্যতার জার্নি সম্পর্কে জেনেছি, পরশ পাথরের জার্নি সম্পর্কে জেনেছি। আজকেরটা ওয়াজ মোর পার্সোনাল, মানে অনিন্দ্যতার আরেকটা সত্তা আছে যেটা স্ক্রিন প্লে রাইটার সত্তা, তার সঙ্গে কথা বলেছি। হিউম্যানিটি ওভারঅল এই মুহূর্তে, মনুষ্যত্ব ঠিক কোথা দাঁড়িয়ে আছে সেই নিয়েও কথা বলেছি। আমরা যেই পৃথিবীটা দেখতে পাই সেটাই কি আমাদের আসল পৃথিবী, এই নিয়েও কথা বলেছি। তো আজকের আলোচনাটা খুবই ডিপ, খুবই খুবই পার্সোনাল, খুবই খুবই কি বলবো, খুবই ফিলোসফিক্যাল যদি বলতে হয় সেই অর্থে। আমার মনে হয় আপনাদের এই আড্ডাটা দুর্দান্ত লাগবে। তার আগে আরেকটা জিনিস বলে দিই এপিসোডে যাওয়ার আগে, যে আপনারা যদি সোল কানেকশন পডকাস্টে আসতে চান তাহলে নিচে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যেটা হলো info@sondesh.tv। সেখানে আপনাদের ডিটেল মেল করে দিন, আমাদের টিম নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। লেটস গো টু দ্য এপিসোড অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে আছে অনিন্দ্য বোস, যাকে অনেকেই অনিন্দ্য শহর বলেছেন। অনিন্দ্যতার সঙ্গে একটা আড্ডা অলরেডি আমরা মেরেছি, একটা এপিসোড অলরেডি আপনারা দেখেছেন এবং সেটাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আজকে সেকেন্ড এপিসোড অনিন্দ্যতার আরেকটা দিক, এবং অনিন্দ্যতার ওই এপিসোডে আমরা যে যে জায়গাগুলো ধরতে পারিনি সেই সব নিয়ে আজকে একটা আরেকটু লম্বা তোমার সঙ্গে আড্ডাটা মারবো বলে মনে হলো, মারা উচিত বলে মনে হলো, ওই জন্য এই আড্ডাটা আজকে কন্টিনিউ করছি আমরা এপিসোড 2-তে। ওয়েলকাম এগেন টু সোল কানেকশন পডকাস্ট। তোমার মিউজিক্যাল জার্নি নিয়ে আমরা একটা অনেকটা বড় একটা আড্ডা মেরেছি, এবং তোমার মিউজিক্যাল জার্নিতে কি করে পরশ পাথর, কি করে তোমার মিউজিক্যাল রিয়েলাইজেশনের পরিবর্তন, এবং আজকে প্রচুর বকবক আছে, প্রচুর কথা বলেছি আমরা। একদম। আজকে তোমার আরেকটা সাইড আছে, সেটা হলো বাংলায় একটা সময় একটা সিনেমা আসে যার নাম তিনিয়ারি কথা, যেটা সেই মুহূর্তে রিলিজ হয় না কিন্তু লিক হয়ে যায় কোনোভাবে, এবং সেটা মানে দলমত নির্বিশেষে সমস্ত লোকের একটা দুর্দান্ত ভালো লেগে যায় এবং সেটা একটা কাল্ট হয়ে যায়। এই ছবিটা তোমার লেখা, এবং এই সিনেমায় স্ক্রিন প্লে লেখাতে বোধহয় তোমার প্রথম ডেবিউ। এবার আমাকে এই সিনেমার স্ক্রিন প্লে বা সিনেমার সঙ্গে তোমার কানেকশনটা ঠিক কী করে হলো, এইটা নিয়ে একটুখানি শুনি। স্ক্রিপ্ট লেখা ব্যাপারটা আমার খুব সহজাত, সেটা আমি বুঝতে পেরেছি অনেক ছোটবেলাতেই। আচ্ছা। সুবোধ ঘোষের একটা গল্প ছিল, আমার কাছে একটা সুবোধ ঘোষের গল্পের কালেকশন ছিল অনেক ছোটবেলা, মানে ধর তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি আর কি, ওরকম সময়। তো সেই সময় সুবোধ ঘোষের একটা গল্প ছিল, নামটা ভুলে গেছি। সেটা খুব সুন্দর গল্পটা। একটা লোক, তার অভ্যেস হলো সে বিভিন্ন বিয়ে বাড়িতে খেয়ে বেড়ায়। আচ্ছা। হ্যাঁ, তার একটা মেয়ে আছে, মেয়ে সমর্থ মেয়ে, বস্তিতে থাকে। আর এই ভদ্রলোকের একটাই নেশা, যে বিয়ে বাড়িতে লুকিয়ে খেয়ে বেড়াবে, এবং একটাই পাঞ্জাবের অপূর্ব বিবরণ। সেই রাত্রিবেলা হলুদ ল্যাম্পপোস্টের বাল্ব জ্বলছে, তো উনি এসে আবার পরের দিন বিয়ে রয়েছে, একটাই পাঞ্জাবি ছিল, সেটা আবার কাচ্ছেন ওই টিউবওয়েলের নিচে, ওই মাঝরাতে বস্তিতে কেচে আবার শুকোতে দিচ্ছেন, দুর্দান্ত। তো এই লোকটা ধরা পড়ে যায়,
ধরা পড়ে অপমানিত হয়। সেই সময় যে মেয়েটির বিয়ে, সে এই ভদ্রলোকের মেয়েরই বয়সী, আচ্ছা এবং সে এসে বাঁচায় এবং তার মধ্যেও নিজের মেয়েকে দেখতে পায়। দ্যাট ওয়াজ দ্য স্টোরি, বিউটিফুল স্টোরি, ছোট গল্প। ছোট গল্প, মাস্টারপিস আর কি। তো সেইটা সেইটার আমি স্ক্রিপ্ট করেছিলাম, কারোর জন্য না, এমনি নিজের জন্য। এমনি একটা স্ক্রিপ্ট করেছিলাম। তো সেই সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্ক্রিপ্ট লেখাটা আমার সহজাত, মানে সেটার জন্য যে আমাকে খুব একটা, মানে আমি কি দেখছি, লোকগুলো কি বলবে, এই তো, কোথায় বলছে, লোকেশন কি, কি তার অ্যাম্বিয়েন্স, কি তার, সেটা মাঝরাতে কুকুর ডেকে উঠলে কেমন লাগবে, এইগুলোটা পুরোটাই আমার সেন্সিটিভিটি বলতে পারিস। আচ্ছা সেটা প্রদত্ত, মানে আমি যে কখনো ছবি নিয়ে আমি কোনো পড়াশুনো করিনি, সিনেমা দেখেছি প্রচুর, মানে সিনেমা মানে কি আমি সব ধরনের সিনেমা, মানে আমার গডফাদারও যেমন প্রিয় ছবি, শোলেও তেমন প্রিয় ছবি, মানে এরকম গোছে আর কি। সিনেমার কোনো জাতপাত রাখিনি আমি, মানে কখনো। সব দেখতে সবই দেখতে, এবং খুব ভালো লাগতো আর কি। খুবই ভালো লাগতো আমার, আমার এখনো ভালো লাগে আমার কমার্শিয়াল মুভি দেখতে, মানে সো কল্ড কমার্শিয়াল বলতে যেটা বোঝায়, আমার ভালোই লাগে, মানে কি আছে, অবিশ্বাস্য ঠিক আছে, সেগুলো অবিশ্বাস্য। অমিতাভ বচ্চন কাঁধে কুমির নিয়ে ঘুরছে, সেটা অবশ্যই অবিশ্বাস্য, কিন্তু সব মিলিয়ে আর কি আমি যে কোনো জনারের ছবি, আর আমি যেখানে পড়াশুনো করেছি কম্পারেটিভ লিটারেচার, সেটা খুব একটা এলিট ইন্টেলেকচুয়াল জায়গায় একেবারে, এমন সব কবি, এমন লেখক, মধ্যবিত্ত বাড়ি থেকে গেছি, তাদের নামই উচ্চারণ, তাদের নাম কখনো শুনিনি আর কি। 11-12 আর কতটা আমাদের গ্রুমিং হয়েছে সাহিত্য নিয়ে। তো তারপরে স্ক্রিপ্ট লেখা, সেটা যে আমার মধ্যে আছে, সেটা লিখি, ডায়ালগ লিখি, এরকম হতে হতে আমার প্রথম ডেবিউ কিন্তু শ্যাওলা, তখন হ্যাঁ আলফা বাংলা ছিল তখন, এবং শ্যাওলা মাল্টি স্টার ছবি ছিল, তোর শঙ্কর চক্রবর্তী, কুশল, তোর সুদীপ্তা, সুদীপা, সব্যসাচী, বেনুদা, বিশাল কাস্টিং, অনুসুয়াদি, তো এই দেবলীনা, অরুণিমা, এরা সব তখন ছোট আর কি, আমার হাতে প্রায় ডেবিউ এদের, বিশ্বনাথ, পল্টু, তো ওরা তখন সবে সবে ঢুকছে আর কি। তো এই করতে করতে তারপর আমি সিরিয়াল লেখা, শ্যাওলা প্রথমে আমি শিবাশিসদার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকলাম। আচ্ছা, সে ভোরবেলা শিবাশিসদার বাড়ি যেতাম উত্তর কলকাতায়। শিবাশিসদা আমাকে বলতেন, যেটা সুবিধে হয়েছিল শিবাশিসদার, যে অন্যান্য সময় অ্যাসিস্ট্যান্টদের স্ক্রিপ্ট বলতে হয়, রিড আউট করে, আমি ডিকটেশন নিতাম, কিন্তু তারপরে এটা করতে করতে শিবাশিসদা বলল কিছু সিন তুই লেখ, এই করতে করতে ফাইনালি যেটা হলো, শিবাশিসদা ছেড়ে দিল, আমি মূল স্ক্রিপ্ট রাইটার হয়ে গেলাম। ভরতকল স্টুডিওতে তখন শ্যাওলার শুটিং হতো, সেই আমার স্ক্রিপ্ট দেবাংশুদা ডিরেক্ট করতো, পরবর্তীকালে জয় মুখার্জি ডিরেক্ট করতো। তো এই আমার শুরু, করতে করতে বেশ কিছুদিন, মানে তখন আমি প্রচুর টেলিফিল্মস লিখেছি, শুধু তোমারই জন্য, যে ইটিভির, আমার প্রচুর গল্প আমার লেখা, দেবাংশুদার ডিরেকশন, কৌশিক গাঙ্গুলির ডিরেকশন, অনেক স্ক্রিপ্ট আমার লেখা। তো এসব করতে করতে তো হঠাৎ সেই সূত্রেই রানাদাদের সঙ্গে আলাপ, টেলিভিশন ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে আলাপ, রানাদা, সুদেশ সাদি, এই আমি আস্তে আস্তে এই অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রির একজন স্ক্রিপ্ট রাইটার হচ্ছে, এবং লোকজন বলছে খুব প্রমিসিং, ভালো লেখে, অনিন্দ ভালো লেখে, এই ব্যাপারটা হচ্ছে আর কি। তো এই করতে করতে তারপরে ওই ইয়েটা পেলাম আর কি, অফারটা পেলাম, রানাদা বলে একটা ছবি করব এরকম। আমার কাছে ব্রিফিং ছিল, 3টে ব্যাচেলার ছেলে থাকে একটা বাড়িতে, কে কি করে কিছু না, 3টে ব্যাচেলার, দ্যাট ওয়াজ দ্য ব্রিফিং। 3টে ব্যাচেলার ছেলে থাকে, তাদের পাশের ঘরে একটা কাপল আসবে, এরা দেয়ালে ফুটো করে এই কাপলটাকে দেখবে, দ্যাট ওয়াজ দ্য ব্রিফিং। শুধু এইটুকুই ব্রিফ ছিল, আর এক লাইনও না। যারা তিনিয়ারি কথা দেখেছেন তারা জানেন যে সেই 3টে চরিত্রকে কতটা রক্ত মাংসের লেগেছে আমাদের, এবং 3টে চরিত্রকে কতটা কানেক্ট করেছি আমরা। মানে সেই রুদ্রর অটোওয়ালা, একদম নীলের কাগজ বিক্রি করা এবং আশ্রিত একটা ছেলে, হ্যাঁ মামার কাছে আশ্রিত। এই নীলের সঙ্গে একটা পডকাস্টেই তিনিয়ারি নিয়ে কথা হচ্ছিল, যেখানে নীল বলছিল নীলেরও খুব, মানে খুব পার্সোনাল জায়গা, ভীষণ পার্সোনাল জায়গা, এবং নীল ভীষণ ভালো পারফর্ম করেছিল। হ্যাঁ, খুব সুন্দর, নীলকে খুব ভালো লেগেছিল তিনিয়ারি কথা, এবং আর পরম তো ছিলই। বাট এরকম একটা সিনেমা সেই সময় দাঁড়িয়ে, তো যা হচ্ছে চারিদিকে সিনেমা হিসেবে, তার একেবারে বাইরে। আমার মনে আছে সে বছর তোর তখন ওই লিকটা হয়নি, প্রথম স্ক্রিনিং হলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, নন্দন 1-এ, নন্দন 2 না,
নন্দন ওয়ানে হয়েছিল এটা কোন সাল বলো তো? মোস্ট প্রবলি 2001টা কিরকম, আচ্ছা আচ্ছা, ওই সময় মনে হয়, এক্সাক্ট মনে নেই। হুম। ওই But ওই সময়ের around একদম এ, 2000-এর প্রথম দিকে, হ্যাঁ, হ্যাঁ, 2001, 2, 3 right, ওই এরকম সময়ের ওই around এ, সময় হ্যাঁ। ওই সময় তো নন্দনের স্ক্রিনিং, নন্দনের স্ক্রিনিং, এত ভিড়, আমি নিজে মাটিতে বসে দেখছি। এবং ছবিটা আমার বাবা মাও গেছিল, বাবা গেছিল মনে হয়, মা যায়নি, মনে হয় মাও গেছিল, মনে নেই। মানে হলে ছবিটা শেষ হচ্ছে যখন, স্ট্যান্ডিং ওভেশন, এবং বাইরে এসে লোকে ভূয়সী প্রশংসা, সে আমাকে কত লোক এবার এবছরের ফিল্ম ফেস্টিভ্যালের ভালো শ্রেষ্ঠ ছবি এই সেই আনাতে, খুব উত্তেজনা ছিল তিনিয়ারি কথা নিয়ে। এবং তিনিয়ারি কথা ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম, অবশ্যই থ্যাঙ্কস টু রানাদা সুদেশনা দিয়ে ওরা অ্যালাউও করেছিল, যেটা নাকি গালাগাল বাংলা ছবিতে, মানে কাঁচা পরিষ্কার গালাগাল যেটাকে বলে, সেইটা কিন্তু আমি যেহেতু তারপরে যেটা হলো, এটা যেরকম মেরিটস ছিল, ডিমেরিটসটা হলো এখন অকারণে মানুষ গালাগাল দিচ্ছে, মানে প্রয়োজন নেই, তাও একটু গালাগাল, একটু ফাউল ল্যাঙ্গুয়েজ থাকলে ভালো হয় কোচের আর কি, সেটা দরকার নেই। যেখানে প্রয়োজনীয়তা, হোস্টেলের বা 3টে ব্যাচেলার ছিল ওই ভাষাতেই কথা বলে নিজেদের মধ্যে। এবার তিনিয়ারি কথা যখন হলো, সেই সময়টায় চারিদিকে বাংলা যা সিনেমা হচ্ছে, প্রথম কথা হলো তার একদম বাইরে বেরিয়ে একটা সিনেমা। এটা হলো যেই কারণে আমি সব সময় মনে করি তিনিয়ারি কথাটা কাল্ট। হ্যাঁ, কারণ ধরন, একটা ধরন, একটা জনার তৈরি হলো। এবং বাংলা ছবি, মনে আছে ঋতুদার খুব আপত্তি ছিল একটা সিন নিয়ে। সেই সিনটা হলো, নীলের একটা স্বপ্ন দৃশ্য ছিল যে জুন ফ্যানের ওপর বসে রয়েছে, সিলিং ফ্যানে পা দোলাচ্ছে, আর ওকে ডাকছে, আর ও গিয়ে বলছে এসো এসো, আর নীল সেই ওপর দিকে তাকিয়ে পাজামার দড়িটা খুলছে, খুলতে 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 একটা সময় দড়িটা শেষ হয়ে যাচ্ছে। তো দ্যাট ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট আর কি। সেইটা ঋতুদা খুব বলেছে, না এটা দৃশ্যটার মনে হয় দরকার নেই, হ্যাঁ তাই না। তখন রানাদা খুব লড়েছিল, না না এই দৃশ্যটা থাকবে, রানাদার খুব প্রিয় দৃশ্য ওটা। ব্যাড লাক। তারপরে লিখে, মানে একদিকে যেরকম ছবিটা যদি বাণিজ্যিকভাবে হলে রিলিজ করতো, তাহলে আমার মনে হয় বাংলা ছবি একটা অন্যদিকে গতি নিতে পারতো আর কি, অন্য ধরনের প্যারালাল সিনেমা, হোয়াট এভার আমরা যেটা বলি, বা স্বাভাবিক বাংলা সিনেমা, মানে বসন্ত বিলাপ তো স্বাভাবিক বাংলা সিনেমা। ওই যে বাঙালির নিজস্ব দৈনন্দিন যাপন, এই যে কানেক্টিভিটি যেটাকে বলছে, বাঙালি মানেই তো সারাক্ষণ সিসিটি দিয়ে কফি খাচ্ছে না, একদমই নয়। হ্যাঁ, রবি ঠাকুর যেটা বলেছিলেন ওখানে, শেক্সপিয়ারের সঙ্গে তাল মিলিয়ে যদি আমি বলি, এইটা তো নয় বাঙালি। এটাও বাঙালি অবশ্যই, কিন্তু ওটাও বাঙালি বাপ্পা, এটাও তো বাঙালি। তো এবং ওই বাপ্পাটা মেজরিটি, তাতে মেধার কিছু কম পড়ে না। একদম। পার্টিকুলার পয়েন্টে তোমাকে একটা প্রশ্ন করি, একটা জিনিস মনে হলো আমার, সেটা হলো এই যে বাংলা সিনেমা যখন ঋতুদা একটা ধরনের সিনেমা বানানো শুরু করলেন, মানে ঋতুপর্ণ ঘোষ যখন একটা ধরনের সিনেমা বানানো শুরু করলেন, সেই সময় থেকে দর্শক তো একটু শহুরে দর্শকের বেশি ভালো লাগা শুরু হলো। এবং আমি পার্টিকুলার গ্রাম্য দর্শক এই শব্দটা ইউজ করতে চাই না, বাট মেজরিটি অফ রেস্ট অফ বেঙ্গলের দর্শকদের বোধহয় কোথাও কানেক্ট করতে একটু অসুবিধা হলো কিছু কিছু মানুষের। এবং আমি একটা লেখা পড়েছিলাম, প্রীতিময়দার একটা লেখা ছিল, যে ঋতুপর্ণ ঘোষ বাঙালিকে, মানে অনেক বাঙালিকে সিনেমা থেকে ডিসকানেক্ট করেছে। এই যে বাংলা সিনেমার মধ্যে একটা আর্ট ফিল্ম ঢুকে গেল, তাতে কি হলো বলে তোমার মনে হয় বাংলা সিনেমার? আর এই মুহূর্তে দাঁড়িয়ে তার এভলিউশন অনুযায়ী বাংলা সিনেমার কি অবস্থা বলে তোমার মনে হয়? দেখ, আরবান সো কল্ড ইন্টেলেকচুয়াল শ্রেণী যারা এই যাপনটার সঙ্গে, এই জীবনটার সঙ্গে যারা জড়িত, তারা ঋতুদার ছবি রিলেট করতে পারত। কিন্তু এই যে দৈনন্দিন যাপন, কারণ ঋতুদার কিন্তু যতটা বাই হার্ট ছবি তো বটে, কিন্তু আমার মনে হয় বাই হিজ ইন্টালেক্ট ছবিটা অনেক বেশি ঋতুদা মগজ দিয়ে অনেকটাই এক্সিকিউট করার চেষ্টা করতেন। সেখানে বুদ্ধিদীপ্ততা, সেখানে ইন্টেলেকচুয়ালিজম, সেখানে কথার ভালো সংলাপ, ভালো প্রেক্ষাপট, চরিত্রগুলোর ভালো ব্যাকগ্রাউন্ড। কিন্তু এই যে আপামর বাঙালির যে জীবনযাপন, যেটা নাকি বাংলা ছবিতে ছিল,
যেটা 74 ছিল, যেটা 74 ছিল, যেটা বসন্ত বিলাপে ছিল, একদম। এবং সেখানে তো আমার কোনো মানে অরণ্যের দিনরাত্রি থেকে আমি বসন্ত বিলাপকে কখনোই খারাপ ছবি বলতে পারি না, মানে একটু অন্য রকমের ছবি বলতে পারি না, কারণ দুটোই আমার কাছে এন্টারটেইনিং, দুটোই বাঙালিকে রিলেট করে। বাঙালি সত্যি জঙ্গলে বেড়াতে গেলে ওই জায়গাটাতে পৌঁছয় আর কি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে ঋতুদার ছবি অনেক বেশি ইন্টেলেকচুয়াল বাঙালি, ওই খুব একদম এলিট একটা সোসাইটি, সেই জায়গাটাকে রিলেট করার চেষ্টা হয়েছে এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছে, আমি সেটাকে সমালোচনা করছি না। কিন্তু আমজনতার যে বাংলা ছবি, সেই বাংলা ছবি কিন্তু মানে ঋতুদার তুই যদি সমসাময়িক দেখিস তখন হচ্ছে একদম বাংলা ছবিতে মারামারি ঢুকে গেছে, বাংলা ছবিতে বিরাট অ্যাকশন হিরো, এই সেই আনাতানা, ওই জনারটা চলে এসছে। শত্রু, যেন শত্রু আমার ভীষণ ভালো লেগেছে, আমি যখন শত্রু যখন প্রথম দেখেছি আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ শত্রুর মধ্যে একটা সাংঘাতিক অনেস্টি ছিল এবং কানেক্টিভিটি ছিল। একদম একদম। সেই করাপশন কিন্তু আজও আছে, একদম আজও গ্রামে গঞ্জে সেই করাপশন আছে, এবং একজন অনেস্ট পুলিশ অফিসারকে এই জায়গাগুলো আজও ফেস করতে, একদম একদম সঠিক, একটা অনেস্ট ডাক্তারকে এখনো এটাই ফেস করতে হচ্ছে। হ্যাঁ, তো সেটা আমি রিলেট করেছিলাম, কিন্তু তারপরে যেটা শুরু হলো আর কি, ওইটাকে ধরে সেটা তো একটা বাংলা অন্য ধারার ছবি, সম্পূর্ণ অন্য ধারাতে, মানে যাত্রার ফরম্যাটটাকেই যদি আমি সেলুলয়েডে নিয়ে আসি, একটু লাউডনেসটা কমিয়ে আমি যদি সেলুলয়েডে নিয়ে আসি, এবং ওটাই বিশ্বাস করে দেখাচ্ছেন বাংলার মানে আপামর বাংলা, তুই যে বলছি গ্রাম মফস্বল সব জায়গায় সেটা অ্যাকসেপ্টেড হয়েছে ভীষণভাবে জনগণের কাছে। তো কিন্তু তিনিয়ারি কথার ক্ষেত্রে আমার মনে হয় যে তিনিয়ারি কথা সম্পূর্ণ খুব অবজারভেটরি একটা ছবি। আমার মনে হয় যে মানুষের জীবন, এই চরিত্রগুলো ভীষণভাবে আমাদের আশপাশেই ঘুরে বেড়ায়, তো আমরাও মানে সেই চরিত্রগুলো জ্যান্ত ছিল ভীষণভাবে। আমার একটা এক্সপিরিয়েন্স বলি তোমার তিনিয়ারি কথা নিয়ে, সেটা হলো আমি 2010-এর কথা বলছি, 2010, হ্যাঁ 2010-এর শুরুর দিকে না, মার্চ বা এপ্রিল মাস, সেই সময় আমি একটা ছবি শ্যুট করতে গেছি বোলপুরে, আমার ফার্স্ট ছবির শুটিং, সেখানে অপুদা ছিল আমার সঙ্গে। বেশ। তো একটা জঙ্গল এবং গ্রাম মানে তস্য গ্রাম, সেখানে একটা শ্যুট করতে গেছি। দুটো ছেলে সাইকেল নিয়ে যাচ্ছিল দূর থেকে, বাকি অনেকে কিন্তু দেখছে, কে বুঝতে পারছি না, এরকম করে চলে যাচ্ছে। দুটো ছেলে সাইকেল নিয়ে, তাদের বয়স হবে ধরো 17-18, তারা হঠাৎ করে দৌড়ে তাড়াতাড়ি এসে বলছে, দাদা তিনিয়ারি কথাতে ছিলেন না আপনি? আপনাকে তিনিয়ারি কথাতে দেখেছি। ও হেভি ব্যাপার দাদা। আমি এবং অপুদা দুজনেই খুব অবাক হলাম। তিনিয়ারি কথাকে সেই অর্থে যদি তুমি আরবান সিনেমা বলো, তাহলে এই ছেলেগুলো কে? আরবান, এরা কারা? কারণ আরবান নয় তো, ব্যাপারটা হলো যে বাঙালির যাপনটা ছিল তিনিয়ারি কথায়, কানেক্টিভিটিটা ছিল। অন্তু যে ক্যারেক্টারটা পরম যেটা করেছিল, অন্তু বিলংস টু দ্যাট ইন্টেলেকচুয়াল সোসাইটি, যেখানে নাকি অটোওয়ালা ছেলের বন্ধুটা ওকে বলছে তোর হাতের লেখাটা কিন্তু আমার জম্পেস, এত ইংরেজি লিখছিস, মানে ওই ওই অন্তু কিন্তু গ্রুপ থিয়েটার করে, অন্তু একটু ইন্টেলেকচুয়াল, অন্তু একটু ওকে শাসন করে, আবার ওর মজা দেখে হাসে, ওর কাণ্ড কারবার দেখে, একটু ভদ্র ছেলে, অন্তু সেটা রিপ্রেজেন্ট করছে। রুদ্রর ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট করছে একটা আবেগী কিন্তু অটোওয়ালা, সে অটো চালায়, আশ্রিত থাকে, অটো চালায়। বিলু, নীল যে ক্যারেক্টারটা করছে, সেটা করছে একদম একটা খুব সাধারণ চাপোষা, সন্ধেবেলা গিয়ে ওই মামি চারটে আটা রুটি করে দেয়, 4টে আটা রুটি আর একটু আলুর দম খেয়ে নিল, তো ওই ছেলেটা আর কি, মানে খুব নর্মাল একটা ছেলে, রাত্রিবেলা একটু খাবারটা খেয়ে পাড়ায় আড্ডা দিতে বেরোলো, একটু পানের দোকানে গিয়ে 4টে কথা বললো, বুগনি দিল, এরকম গোছের ছেলেটা। তো এরা প্রত্যেকে বিলং করে আমাদের সোসাইটি, এবং আমার মনে হয় এই প্রত্যেকে নিজের নিজের মতো করে না কানেক্ট করে নিচ্ছে। আবার দেখো অপু আর জুনের যে চরিত্রটা, যে কাপলটা আছে, সেখানে অপু একটা শিক্ষিত ছেলে, সে পড়ায়, টিউশন করে, সে স্ট্রাগল করছে, প্রেম করে গিয়ে বিয়ে করে ফেলেছে, দুটো ভদ্রঘরের ছেলে মেয়ে, একদম মানে শিক্ষিত ভদ্রঘরের ছেলে মেয়ে, কিন্তু বিপাকে পড়ে তাদের ডিসিশনে তারা আজকে এরকম একটা সিচুয়েশনে বিলং করছে। তো এই কানেক্টিভিটি গুলো ছিল। তারপর তুমি স্ক্রিন প্লেতে আমার সঙ্গে তোমার একটা অনেকগুলো ছবি তারপরে লিখলাম, তারপরে
মানে উল্লেখযোগ্য বলতে যদি লাভ দিলে না প্রাণে লিখলাম, একদম, হ্যাঁ হাওয়া বদল লিখলাম, হ্যাঁ, আমি হাওয়া সেটাই- বদলেই তোর সঙ্গে আমার আমি সেটাই বলতে চাইছি, হাওয়া বদলে অরিন্দদার সঙ্গে আমার প্রথম আলাপ। এবং আমি যেটা প্রথমবার দেখতে পাই সেটা হলো মধ্যবিত্ত হিউমার যাকে বলে, যেই হিউমারটা সবচেয়ে বেশি কানেক্টেবল বলে আমার মনে হয়, সেই হিউমারটা আমি তার আগে অবধি তোমার সঙ্গে কথা বলার সময়, তোমার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে আমরা যে এত সময় কাটিয়েছি, একদম এত আড্ডা মেরেছি, এত কথা বলেছি, এত এই জিনিসটা এটা করলে কি হয়, ওই জিনিসটা এটা একদম করলে কি হয়, একদম একদম এটাতে আমি যেটা পেয়েছিলাম তোমার কাছ থেকে সেটা হলো মধ্যবিত্ত আবেগ এবং মধ্যবিত্ত হিউমার। যেরকম আমার এখনো মনে আছে, ওই ফার্স্ট দিন নন্দনে ফার্স্ট শোটা দেখতে গেছিলাম, তুই বলেছিলি, হ্যাঁ মানে গেছিলি যে বলেছিলি, হ্যাঁ গেছিলাম। এবার গিয়ে আমি দেখছি ওই একটা আবার বাইক নিয়ে বেরিয়ে যায় একটা ছেলে, সেটা আমিই ছিলাম, আমি চালাচ্ছিলাম হ্যাঁ বাইকটা। তুই চালিয়েছিলি, হ্যাঁ, এবার বাইকটা নিয়ে বেরিয়ে যায়, ও বলে বাবার বিয়ে মাংস শর্ট পড়েছে, হ্যাঁ ওরকম ভাবে, তারপর বলে না হয় দেখ খুব ইয়ে পেয়েছে, নাহলে খুব জোর হাগা পেয়েছে। হ্যাঁ নাহলে খুব জায়গা পেয়েছে, রাইট। এই কথাটা শুনে পুরো দর্শকটা এমন একটা হাসির রোল উঠলো, আমি ভাবলাম যে ওকে আচ্ছা, দিস ইজ হোয়াট কানেক্টস। এটাও একটা শিক্ষার জায়গা আর কি, আমার জন্য শেখার জায়গা। মানে আমার মনে হয় যে আমি খুব মিউজিক্যালিও তুই যদি বলিস, আমি খুব পপুলার মিউজিকে বিশ্বাস করি, পপ মিউজিক যেটা, কারণ পপুলার হার্ড রকও পপুলার, আবার একদম লোকগানও পপুলার। সো উইচ ইজ পপুলার দ্যাট ইজ মিউজিক, দ্যাটস আ ফিল্ম। মানে এমন আমি দেখালাম যেটা অর্ধেক লোক বুঝলো না, বা বাইরে বেরিয়ে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে যে আপনি কেন ওটা করেছেন, আমিও বোঝালাম যে এটা আমি এই বোঝাতে চেয়েছি। তো এটার দরকার না, আমি যদি সত্যজিৎ রায়ের ছবিও দেখি তাহলে কিন্তু সেটা খুব যত সহজে বলা যায় আর কি, মানে সেখানে খুব একটা, এবং তুই ভালো ভালো ছবি কিন্তু সত্যি যেগুলো জনপ্রিয় ছবি তাতে কিন্তু খুব একটা দুর্বোধ্যতা নেই, এমন দিলাম কিছু বুঝলো না কেউ, এরকম নেই। সেটা অনেকে করার চেষ্টা করেছে, অনেকে করার চেষ্টা করে, এবং তাদের ছবি বুঝলে তারা রেগে যায়, এরকমও এরকমও, তুমি হ্যাঁ। বুঝতে পারলে কেন আমার ছবিটা, তো এরকম নানান কিছু আছে, সেটা বলছে। কিন্তু না আমার আমি যাতে সহজে বোঝে তাতে আমি একটা বিশ্বাস কথা বলি করি। তোমাকে, এখানে না একটা জিনিস হয়েছিল, সেটা হলো আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, আমারও কোথাও একটা গিয়ে কিছু লোকের তুমি তর্গবস্কি বোঝো না, তুমি কি বোঝো সিনেমার, এইরকম কিছু একদম, লোকের, একদম। এটা স্কুলের দিকে ঢোকে লোক। এবং তারপর একটা সিনেমায় কেমন যেন একটা শিল্প করার দায় চলে আসে মানুষের মধ্যে, এটা আমি অনেককে দেখেছি। এখনো এরকম লোকজনকে দেখি আমি, যারা ইয়াং, যারা করতে চায়, যারা বানাতে চায়, তাদের মধ্যে হঠাৎ করে একটা শিল্প তৈরি করার দায় দেখতে পাই। এই যে তুমি যে পপুলার জায়গাটা বলছো, পপুলার জিনিসপত্র পছন্দ, এই যে গল্প পপুলার মানে আমি কিন্তু নায়ক 4টে ভল্ট খাচ্ছে সেটা বলছি না না না, পপুলার যাপন, বেসিক হ্যাঁ বেসিক মানুষের, যেটা বেশি মানুষ একসাথে কানেক্ট করতে পারে, তুমি সেই পপুলারিটির কথা বলছো। এই দুটোর একটা সংঘাত তো বাংলা সিনেমায় প্রচুর হয়েছে বলে আমার মনে হয়। এখনো আছে। হ্যাঁ, সেইটা তুমি কিভাবে দেখো, মানে কি করলে এটা কি হতে পারে বলে আমি মনে হয় তোমার? আমি কোনো এই সংঘাতটায় যেতেই চাই না, মানে যেতে চাই না ইন দ্য সেন্স, আমি যেরকম, বা আমার যদি তুই স্ক্রিপ্ট ছাড়াও পরবর্তীকালে আমি ডিরেক্টোরিয়াল জায়গাতেও পা রাখলাম, সেটা পা রাখলাম ভাইরাস বলে কোভিডের সময় তুমুল লকডাউনে আমি একটা মোবাইলে ছবি তৈরি করলাম। একদম, এবং সেটা তুমি তৈরি করেছো, আমি যে একবার দর্শকদের বলে দিই, ফোনে ফোনে ভিডিও কলে কলে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে সিনেমাটা তৈরি করেছে অনিন্দ্যদা। একদমই, এবং সেটা কোনো টু শট নেই তাতে, মানে আমার ঘর তখন তো লকডাউন, সবাই ঘর বন্দি, রাইট। মানে আমি এখানে তাকিয়ে বললাম অর্ণব খাবি, তুই তোর বাড়িতে বসে ওইদিকে লুক দিয়ে, সেটাও বলা হচ্ছে ওইদিকে লুক দিবি কিন্তু, হ্যাঁ ভেবে নে ওই দিকটাই লুক দিয়ে, তুই বলে অনিন্দ্যদা একটু পরে খাচ্ছি, তো ওটাই টু শট ছিল। তো এবং সেটা একদম মানে পিক অফ লকডাউনে করা। হ্যাঁ একদম পিক অফ লকডাউন, মানে কোনো বেরোচ্ছি না আর কি, তখন বাড়িতে ঢুকেই স্নান করতে হচ্ছে ওই সময় আর কি। তো সেটা করলাম, এবং সেটা করেও আমার মনে হলো তোরাও ভাইরাস দেখেছিস, এবং দর্শকদেরও বলি যে এমএক্স প্লেয়ারে এই মুহূর্তে ভাইরাস চলছে, বেঙ্গলি শর্ট ফিল্ম ভাইরাস বললেই আপনারা এমএক্স প্লেয়ার যাদের আছে তারা দেখতে পারেন ছবিটা, অ্যাবসলিউটলি মোবাইলে তৈরি। তো আমার ভাইরাসে খুব দুর্বোধ্য নয়, না, একদমই নয়। একেবারেই না, খুবই স্বাভাবিক ছবি। তো আমি ওই সংঘাতটাতেই যেতে চাই না, মানে যারা ওটাই বিশ্বাস করেন দুর্বোধ্যতায়,
যেরকম কবিতার ক্ষেত্রে বা লিরিকের ক্ষেত্রে বা গল্পের ক্ষেত্রে বা শব্দ চয়নের ক্ষেত্রে যারা দুর্বোধ্যতা মনে করেন যে মানুষ না বুঝলেই তাতে আমার ক্রেডিট, বা আমি কত জানি বা আমি কত বুঝি সেটার একটা Exhibition বোঝানো করি। যায়, সেটা এক্সিবিট করা যায়, হ্যাঁ। সেটা তার ইন্ডিভিজুয়াল পছন্দ। কারণ দেখ, গণতান্ত্রিক দেশে প্রথম কথা হলো, আমার আজকেই আমি একটা পড়ছিলাম যে একটা ফেসবুক একটা স্ট্যাটাস, যেটা বিরাট সমাবেশ হচ্ছে বা কিছু একটা হচ্ছে, যেখানে ব্রিগেডে কেন গীতা পড়া হবে। আমার কাছে প্রশ্ন হলো, না মানে পড়া হলেই বা ক্ষতি কি? গীতা তো খারাপ কিছু না, এমন তো না যে খুব খারাপ অশ্লীল একটা জিনিস পড়ানো হচ্ছে বা পড়া হচ্ছে, হোক না, তারপরের দিন আমি আমার বক্তব্য রাখবো, সেটাই তো গণতন্ত্র। তা এখানেও তো আমি সেই একই পাওয়ার গেম খেলছি, না ওটা আমি হতে দেব না, তো ওটা হতে দেবো না। একটা গণতান্ত্রিক দেশে সমস্ত বিশ্বাস, সমস্ত ধর্মের মানুষ থাকুক না শান্তিতে, কেউ যদি গীতা পড়ে শান্তিতে থাকে তাতে আমার আপত্তিটা কি? ঠিক। আমার তো কোনো আপত্তি, তার জন্য আমার কোনো ইজিমের তো দরকার পড়ছে না। রাইট। কিছুদিন আগে অরুণব, দেখ, আমি এই সিনেমায় বিশ্বাস করি, বা আমি এই দৃশ্যটা হয়তো কখনো রাখবো যদি সময় সুযোগ পাই আমার কোনো ছবিতে। আমরা চাঁদিপুর বেড়াতে, এই চাঁদিপুর বলছি, তাজপুর বেড়াতে যাচ্ছি গাড়ি করে। প্রায় তাজপুর ঢুকবো মানে সোজা গিয়ে এবার বাঁ দিকে গেলে তাজপুরের দিকের রাস্তা। তো এগোতেই আমাদের সামনে আমাদের গাড়িটা পেরিয়ে একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হলো কিভাবে, ওপর থেকে হঠাৎ করে একটা গরু নেমে এসছে, ঢালু পথটা ধরে গরুটা নেমে এসছে, এসে রাস্তায় পড়েছে। ওপর দিয়ে মনে হয় ট্রেন লাইন গেছে, ওখান থেকে ঢালু পথে নেমে এসে একদম মানে গরুটা এরকম, বাইকটা গিয়ে সামলাতে পারেনি, মেরেছে। মানে লোকটার কোনো দোষই নেই। তা লোকটা আহত হয়ে পড়ে রয়েছে, আমরা গাড়ি থামালাম। পাশেই একটা ছাউনিওয়ালা একটা দোকান ছিল, দোকানটা বন্ধ। কোথা থেকে 8-10 জন লোক আমরা জুটে গেলাম, সবাই মিলে লোকটার পায়ে লেগেছে, এনাতেনে। প্রথমে তো কোলাপস করে গেছে, তাকে নিয়ে গিয়ে জল দেওয়া, কথা বলা, এই করে টোরে তার বউকে ফোন করা হলো। এটা একটা বড় এপিসোড হলো, মধ্যে কথা একটা বড় এপিসোড। কিন্তু প্রত্যেকটা, আমার যেটা বলার কথা, যে ওখানে প্রত্যেকটা লোক হেল্পফুল, প্রত্যেকটা লোক, ওই বাইকটা রেখে দে, বাইকটা ভেতরে, চাবিটা বৌদিকে দিয়ে দে, স্ত্রী যখন এলেন, আপনি রাখুন চাবিটা, নার্ভাস হবেন না, হ্যানা তেনা, অ্যাম্বুলেন্স ডাকা, হ্যানা তেনা এসব। এবং আরেকটা মজার কথা হলো, ভদ্রলোকের পায়ে প্রচণ্ড লেগেছে, উঠতে পারবেন না। তা আমরা প্রথমে না বুঝে একটা রিক্সাকে ডেকেছি। রিক্সাওয়ালাটা এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যতক্ষণ এপিসোডটা চললো, যতক্ষণ ঘটনা প্রবাহ চললো, প্রায় আধ ঘন্টা 40 মিনিট তো চললোই। রিক্সাওয়ালাটা কোন অপেক্ষা করলো, কিন্তু জানে লোকটা যে ওই ভদ্রলোককে তোলা যদি কাজে লাগে, যদি দরকার পড়ে। এবং শেষে আমি যেটা মূল দেখলাম, যে হিউম্যানিজমের থেকে বড় ইজিম আর কিছু হয় না। আমি বললাম, ও যে এখানে কে কি পার্টি করেন, কে কোন জাতের, কে কোন ভাষাভাষীর, এখানে তো ম্যাটার করলো না কিছু। এখানে তো কতগুলো মানুষ দাঁড়িয়ে পড়লো একটা অসহায় মানুষের পাশে। আমি সেই সিনেমাতে বিশ্বাস করি, আমি সেই সাহিত্যে বিশ্বাস করি, আমি সেই যাপনে বিশ্বাস করি, সেই আবেগে বিশ্বাস করি। এবং আমার মনে হয় ওটাই মানব জীবনের শ্রেষ্ঠ ধন, ওটাই শ্রেষ্ঠ সম্পদ। কমিউনিজম মানে সবাই গরিব হয়ে ধুঁকছে, এটা তো নয়। আমার মনে হয় কমিউনিজম সবাই গাড়ি কিনুক না, আমি এমন একটা সোসাইটি করব যেখানে সবাই গাড়ি কিনতে পারবে, যেটা সবাই নিজের আশ্রয় তৈরি করতে পারবে। এবং তুমি যেটা মানে তোমার কথাতে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে দেখো, মানে সিনেমায় অ্যাকচুয়ালি ওই সত্যতা বা ওই গল্প বলার ওই যে হিউম্যানিটি, মানে ওভারঅল মানুষের ভেতরের কথা বলাটা তোমার জন্য এবং যাপন সময়ের দলিল কোথায়? আমরা যাপন বলতে বাঙালির একটা যাপন দেখাচ্ছি, যে একটা এলিট সোসাইটি যারা ওই ক্যাফেটেরিয়ায় কফি খায়, 50 টাকার কফি 300 টাকা দিয়ে খায়, সেটা একটা শ্রেণী। তার উল্টো দিকে যে চায়ের দোকানটা, যে গুমটিতে কন্ডাক্টরের সঙ্গে একটা উডবি ইঞ্জিনিয়ার ছেলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে আর চা খাচ্ছে, ওই বাস গুমটির কন্ডাক্টরটাও নামলো, আরে গোপালদা চলে এলে, ছেলেটা গলফ্রিনে থাকে হয়তো, এবং খুব ভালো পড়াশোনায় ভদ্র করে, একসঙ্গে ফুটবল খেলে হয়তো বিকেলবেলা ওরা। তা এটাই আমাদের যাপন, এটাই আমাদের সোসাইটি। শুধু ওটা দেখালে হবে না, এবং তার সঙ্গে মিশতে হবে। আমার রাজনৈতিক, আমার সোসাইটির যা কন্টেম্পোরারি যে সিচুয়েশন, আজকে রাত 2:30টার সময় যদি একটা ঢাম ঢাম ধাম ধাম এরকম একটা আওয়াজ, তোর ঘুম ভেঙে গেল। প্রচুর কথাবার্তা। আমি দেখলাম যে একটা গাড়ি এসে স্টোন চিপ ঢালা হচ্ছে,
কতগুলো কুকুর চিৎকার করছে। সো দ্যাট ইজ মাই অ্যাম্বিয়েন্স, সেখানে আমি বাস করি। তো এই জায়গাগুলো কোথায় নেই। বানানো গল্পের প্রতি মানুষের মানে যারা তৈরি করতে চাইছেন এরকম বেশ একটা লোক বেশ নিজেকে তিনটে দেখছে, তুমি সাইকোলজিক্যাল কিছু করতে চাইছো, কিন্তু তার সঙ্গেও তোমার দৈনন্দিন জীবনের দলিল আজকের সময়, যেটা মৃণাল সেনের ছবিতে আমরা ভীষণভাবে দেখি, সেই সময়টাকে ধরা, সে তোলপাড় সময়। আজও তো আমরা একটা তোলপাড় সময়ই আছি। তুমি যে হিউম্যানিটির এপিসোডটার কথা বললে, সেখানে অতগুলো লোক আশেপাশে চলে এলো। জেনারেলি আমরা কোভিডের সময় দেখেছি, কোভিড একটা খুব খারাপ সময় গেছে, কিন্তু কোভিডের সময় দেখেছি মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে 100 বার, এবং সেটা মানে এমনভাবে দাঁড়িয়েছে যেটা এক্সপেক্টেডও ছিল না বোধহয়, সবাই সবার সঙ্গে। কিন্তু জেনারেলি আমরা যখন একটা ওভারঅল হিউম্যানিটি নিয়ে কথা বলি, হিউম্যানিটি চলে যাচ্ছে, মানুষের মধ্যে আর মনুষ্যত্ব নেই, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যে এপিসোডটা বললে সেটাতে তো সেটা প্রমাণ হচ্ছে না। এবং মানুষ খারাপ হচ্ছে না, মানবিকতা চলে যায়নি, তাহলে দুনিয়া চলতো না। সেটা এই মুহূর্তে যদি তুই আমি একটা দিন গিয়ে একটা হসপিটালে রাত জাগি, আমরা মানবিকতা দেখতে পাবো। আজও দেখতে পাবো কত মানুষ জেগে রয়েছে তাদের আত্মীয় স্বজন প্রিয় মানুষের জন্য, এবং অচেনা মানুষ জেগে রয়েছে, একটা ঠান্ডার মধ্যে কুঁকড়ে রক্ত দিচ্ছেন, মানুষ মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন। সো আসলে ফোকাসটা, টর্চের আলোটা কোন দিকে পড়ছে? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি যে আমরা কি একটা ভুল পৃথিবী দেখছি, ভুল পৃথিবী দেখানো হচ্ছে। যেরকম মুর্শিদাবাদে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে, নৌকোয় গাড়ি উঠে গাড়িটা ডুবে গেছে, 5 জন ছিল ফ্যামিলি, তার মধ্যে 3 জনকে উদ্ধার করা হয়েছে, 2 জন মারা গেছে। এবার ফোকাসটা, টর্চের আলোটা গিয়ে পড়লো কিন্তু 2 জন মারা গেছে তাতে, যার ফলে ওখানে ওই নৌকোর পুরো ব্যবসা, গাড়ি ওঠা আপাতত ব্যান রয়েছে, আপাতত স্থগিত রয়েছে, কোনো গাড়ি পারাপার হতে পারবে না। 40 ফুটের নৌকো, এবং যারা প্রত্যক্ষদর্শী বলছে যে ও গাড়িটা, ছেলেটার প্রচুর ধার বাজারে, ও ফ্যামিলি নিয়ে যাচ্ছিল, ওর ইন্টেনশনই ছিল ওই নৌকোয় তো আস্তে আস্তে উঠেছে, তারপর অতটা ট্রাভেল করে গিয়ে গাড়ি থেকে পড়েছে গাড়িটা। হি হ্যাড অ্যান ইন্টেনশন, লোকে এটা স্পেকুলেট করছে যে পুরো সব ফ্যামিলি মিলেই ওরা সুইসাইড করবে। তো যাই 3 জন বেঁচেছে, এই যে 3 জনকে বাঁচানো হলো, ওখানকার লোকাল ছেলেরা নদীতে লাফিয়ে যে 3টে মানুষকে উদ্ধার করলো, সেটা কিন্তু ফোকাসড হলো না, সেটা নিয়ে কথা হলো না। কথা হলো ওই 2টো মানুষ মারা গেছে, থাক সেই খবরটাও থাক, আমি সেটাকে বলছি না মুছে দিন, মারা গেছে কি ওটাকে ছেড়ে দাও, ওরকম বলছি না, ওটাও থাক এটাও থাক, অর্ধসত্য যেন না থাকে। এটাও ফ্যাক্ট, ওটাও ফ্যাক্ট, দুটোই ফ্যাক্ট। এরা বলছেন যেটা চলবে না, ওই খবর চলবে না, ওই খবর বিক্রি হবে না গো দাদা। খবরের পেছনে তার ব্যাকগ্রাউন্ড স্কোরিং হয় না, না, খবর তো খবরই হয়। সেই কারণেই বোধহয় এই দুটো পৃথিবীর মধ্যে আমাদের গুলিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আছে, আমাদের চোখের সামনে এমন একটা পৃথিবী মাঝে মাঝে চলে আসে যে পৃথিবীটা মনে হয় এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই, মানে এই বাঁচার কোনো মানে লাগছে না, মানে নেই, এরকম মনে হয়। হ্যাঁ, এই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, তাই নিয়ে আমার মতামত, তা আমার মন খারাপ ছাড়া তো আর কিছু হচ্ছে না। আবার এটাও যে আমি সারাক্ষণ প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে ভীষণ দুঃখিত, আমি হাসছি না, খাচ্ছি না, বেরোচ্ছি না কোথাও, নিজের কাজকর্ম করছি না, রোজগারের চিন্তা করছি না, এরকমও তো না। আমি তো আমার মতোই চলছি, কিন্তু আমার পাড়ায় যখন বোমটা পড়বে তখন আবার আমি বুঝবো। দুটো জিনিস, দুটো ভাগ, একটা ইনহিউম্যান, একটা হিউম্যান, এর বেশি তো আর কিছু। প্রত্যেকটা ইনহিউম্যান সাইডের বোধহয় একটা হিউম্যান সাইড থাকে, যেটা বোধহয় আমরা একটু কম দেখতে পাই, বা তুমি যেটা বললে আমাদের একটু কম দেখানো হয়, দেখানোটা কম হয়। দেখতে পাই মানে তুই কি দেখতে পাস না? নিশ্চয়ই দেখতে, তোর মতো তুই অবশ্যই পাস, আমিও আমার মতো দেখতে পাই। দেখো, আমি এই পডকাস্টে সবসময় একটা কথা বলি, সেটা হলো আমি চেষ্টা করি অন্য সাইডটা দেখতে, আমি চেষ্টা করি পজিটিভ সাইডটা দেখতে, আমি চেষ্টা করি একটুখানি যদি পজিটিভিটি এই মুহূর্তে মানুষের মধ্যে একটু ছড়ানো যায় তাহলে সেটা বোধহয় বেটার। সেই কারণেই আমি তোমার সঙ্গে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে একটা আলোচনা করলাম। এই যে সিনেমা লেখা, সিনেমার একটা রাইটিং প্রসেস, অনেক আপকামিং রাইটার্স আছে যারা লিখতে চায় স্ক্রিপ্ট, তাদের জন্য কোনো অ্যাডভাইস আছে তোমার?
দেখ, অ্যাডভাইস দেওয়ার মতো জায়গায় আমি কখনো থাকতে চাই না, আচ্ছা, কারণ আমি নিজেই পুরোটা জানি না, তো আমি কাকে জানাবো। রাইট। যতটুকু মনে হয় নিজের সেন্স দিয়ে, যে একটা মানুষ, এইগুলো এমনই জিনিসটা নয় আছে নয় নেই, হুম এর মাঝামাঝি কিছু হয় না। তোর মধ্যে সিনেমা সেন্স নয় আছে আর নয়তো নেই, হুম হুম সেটা আইডেন্টিফাই করাটা জরুরি। সেটা আইডেন্টিফাই করাটা জরুরি। তোর একটা সিন তৈরি করা, তোর অবজারভেশন পাওয়ার, তোর পারিপার্শ্বিক, তোর 6টা ইন্দ্রিয়কে সজাগ রাখা, তারপরে আবার এক্স ফ্যাক্টর যে নাকি পরে তোকে ভাবাচ্ছে, হুম লেয়ার্স অফ থিঙ্কিং, থট প্রসেসটা, সজাগ থাকা, তো এই সবকটা মিলিয়ে তো তুই একটা দৃশ্য যখন লিখবি বা একটা চরিত্রকে জ্যান্ত করবি, সব সব এলিমেন্টগুলোই কাজ দেবে। হুম সেই এলিমেন্টগুলো যার মধ্যে আছে, তার মধ্যে আছে, সে করতে পারে। আর হলো চরিত্র দেখা, পারিপার্শ্বিককে দেখা, পারিপার্শ্বিক সাহিত্য পড়া, গল্পের বই পড়া, তো সব মিলে অনেক সমস্ত ফ্যাক্টরসই কাজ করে, ভালো সিনেমা দেখা। আর আমি যে স্ক্রিপ্ট লিখি, সেটা আমি যখন স্ক্রিপ্ট লিখি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টর স্ক্রিপ্ট লিখি, হুম হুম মানে আমি পুরোটা দেখতে পাচ্ছি, আমিই ডিরেক্ট করছি ছবিটা, আচ্ছা, মানে তুমি পুরো ভিজুয়ালাইজ করে লেখো পুরো ব্যাপারটা। ভিজুয়ালাইজ করে লিখি। তোমার রাইটার সত্তার সঙ্গে কিছুক্ষণ কথা হলো, এবার আবার গানে ফিরি আমি। কারণ আমার মনে হচ্ছে আগের দিনের এপিসোডেও পুরো কথাটা তোমার সঙ্গে, আর মানে গান তো এমন একটা বিষয় যেটা নিয়ে কথা বলতে বলতে মানে সময় শেষ হয়ে যাবে, সারা জীবন কাটবে কথা 6-7 বলতে এপিসোড, বলতে। 20 হ্যাঁ। এপিসোড, 50 এপিসোডও হতে পারে। তুমি আমাকে একটা কথা বলো, এই যে বাংলা ব্যান্ড, যেই যে কালচারটা শুরু হলো, যেই সময় তুমি তোমার গল্পগুলো শুনেছি, আমি অন্য একটা অ্যাসপেক্ট দিয়ে জিজ্ঞেস করছি যে এই ব্যান্ডগুলোর মধ্যে প্রচুর ভাঙন দেখা গেছে। তুমি তার একটা ভাঙনের মানে বিরাট উদাহরণ। ডিরেক্ট অংশীদার এবং ডিরেক্ট মানে তুমি নিজেই উদাহরণ। এবং এর পরেও দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যান্ডের ভাঙন হয়েছে, এবং শুধু এটা বাংলায় নয়, বিভিন্ন জায়গাতেই এই ভাঙন দেখা গেছে। এই ভাঙনের কারণটা বা এই ব্যান্ডগুলো কেন একসাথে টিকে না, এটা তোমার তোমার কি মনে হয়? অনেকগুলো ফ্যাক্টরস আছে। প্রথম ফ্যাক্টরটাই হলো মানুষগুলো কেমন সেখানে, হুম তাদের ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন কি। হুম ধর, এটা একটা মিউজিশিয়ানদের ক্রাইসিস থাকেই, অনেকেরই, সেটা থাকাটা খুব একটা অস্বাভাবিকও নয়, কারণ ভোকালিস্ট সবসময় ফোরগ্রাউন্ডে থাকে, ভোকালিস্ট গেটস দ্য ফোকাস। হুম হুম একদম। ঠিক আছে, তো এবার ব্যান্ড হিসেবে যারা সত্যি এস্টাবলিশ করতে পারে নিজেদের, তাদের কিন্তু গোটা টিমটাকে ইন্ডিভিজুয়ালি মানুষ তাদের পরিচিতি পায়। হুম ড্রামারকে চেনে, কিবোর্ডিস্টকে চেনে, গিটারিস্টকে চেনে, ফ্লুটিস্টকে চেনে, তো সেইটাই হলো ব্যান্ড। এবং সেটা তখনই মিউজিক্যালি, ফিলোসফিক্যালি, যাপন হিসেবে সব কিছু মিলিয়ে যখন একত্রিত একটা জায়গায় একটা বন্ডিং তৈরি হয়, তখনই সেটা সাকসেসফুল ব্যান্ড হয়। তারপরে আসে সাকসেস। এবার এই সাকসেসটা এক একজন ইন্ডিভিজুয়াল এক এক রকমভাবে নেবে, নানা ইগো ক্ল্যাশ হয়, কে ক্রেডিট বেশি পাচ্ছে। একটা ব্যান্ডের পেছন দিকে অনেক, ধর একটা একটা ব্যান্ডের একজন মেম্বার, সে পুরো রিহার্সালের দায়িত্বটা নেয়, হুম লোকজনকে ফোন করা, ওরে বাবা আয় রে, ওরে বাবা বস রে, হেনা তেনা, তার মানিটারিলি সে সেম অ্যামাউন্টটা পাচ্ছে, হুম বা ক্রেডিট সে সেইভাবে পাচ্ছে না, তো নানান রকম ক্রাইসিস তৈরি হয়। এটা ঠিক ডিফাইন করা যাবে না। এবং এটা কি, এটা বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ক্রাইসিস, individual ইন্ডিভিজুয়াল crisisগুলোকে ক্রাইসিস, নিয়েই হয়। ইন্ডিভিজুয়াল ক্রাইসিস নিয়েই হয়। মানে আমার যে এক্সপিরিয়েন্স, সেটা ইন্ডিভিজুয়াল ক্রাইসিস। তুমি যখন শহর যখন শুরু করো, তখন থেকে তো আজকের দিনের লাইন আপ সম্পূর্ণ আলাদা বোধ হয়। একদমই, একদমই, এবং সেটা তুমিও ফেস করতে করতে একদম, গেছো আর একদম, কি। একদম। এবং আমি যার জন্য শহরকে প্রথম থেকে খুব একটা, যত না আমি ব্যান্ড হিসেবে ভেবেছি, শহর একটা প্ল্যাটফর্ম হিসেবে অনেক বেটার আমার মনে হয়েছে, যে বিভিন্ন মিউজিশিয়ানরা আমার সঙ্গে বাজিয়েছে, নানান সময় বাজিয়েছে। এরকম একদম বাচ্চা মিউজিশিয়ান, সে হাতে তৈরি হয়েছে, আমার হাতে তৈরি হয়েছে, এরকমও আছে, তারা এখন সাকসেসফুলি কাজ করছে, তাদেরও বিয়ে থা, বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর কি, এরকম এরকম ছেলেপুলেও আছে। তো সব মিলিয়ে এটা আমার শহরকে আমি যার জন্য
মানে ওই রকম একটা লাইন আপ করে প্ল্যান করোইনি কোনোদিন, কোনোদিনও না। এবং সেটা বোধহয় তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও তুমি বুঝেছিলে যে সেটা বোধহয় সম্ভব না, বরঞ্চ এরকম ভাবে করলে ব্যাপারটা হ্যাঁ, বেটার মানে ওয়ার্ক করবে। সেটা যদি ঘটে তাহলে ঘটে, আদারওয়াইজ ওটা ঘটানো যায় না। কারণ সবাই প্রফেশনাল মিউজিশিয়ান, সবাই 4-5টা করে ব্যান্ড, নানান রকম এনগেজমেন্টস, হ্যানা ত্যানা, সেখানে এটা একটা প্রজেক্ট হিসেবে ভাবাটাই আমার মনে হয় বেটার। আমি একটা তোমাকে ছোট্ট একটা অনুষ্ঠানের ঘটনা বলি। আমি একটা অনুষ্ঠান দেখতে গেছি, একজন বিখ্যাত সিঙ্গারের অনুষ্ঠান, বলিউডের বিখ্যাত সিঙ্গার। বেশ। আমি সোনু নিগমের প্রোগ্রাম দেখতে গেছি। তো সোনু নিগমের প্রোগ্রাম মানে কি, একটা বলিউড স্টার সিঙ্গার সোনু নিগম। তার আগে সমিত উঠেছে স্টেজে, সমিত গান গাইছে। সমিত নিজের মতো করে গান, নিজের গান যতগুলো আছে, ওর লাল জুতো পায়ে ইত্যাদি ইত্যাদি গেয়েছে। তারপর হঠাৎ করে, মানে সামিদ মানে আমাদের পরশ পাথরের একদম পরশ পাথরের সমিত। এবার সমিত তারপর বলছে একটু বাংলা ব্যান্ডের গান শুনবেন, এবং দেখলাম ওই মুহূর্তে পুরো অডিয়েন্সটা একসাথে বলে উঠলো হ্যাঁ। এবং তারপর সেই তুমি থেকে ইচ্ছে রানা হয়ে গৌতম চ্যাটার্জি হয়ে সমস্তটা হলো, এবং দেখলাম লোকজন প্রাণপণে এনজয় করলো। আমার বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছিল, আমরা দুজনে একসাথেই গেছিলাম দেখতে, ওর সঙ্গে আলোচনা হচ্ছিল। ও বলছিল যে বাংলা ব্যান্ডের গান এতটা মানুষকে যদি কানেক্ট করতে পারে, তাহলে মেন স্ট্রিমে বাংলা ব্যান্ডের গান অতটা পপুলার নয় কেন? বা যেরকমভাবে রবীন্দ্রসঙ্গীতকে রিমেক করা হয়েছে, যেভাবে নতুন করে রিডিফাইন করা হয়েছে, কিছু কিছু ক্লাসিক গান তো অলরেডি আছে, যেগুলোকে আবার রিডিফাইন করে নতুনভাবে দর্শকের কাছে নিয়ে আসা যায়। তো এই ঘটনাটা ঘটছে না কেন অনন্ত? ঘটছে যে একেবারে না তা আমি বলবো না, ঘটছে। সেটা কাভার ভার্সনের মাধ্যমে ঘটছে আর কি, প্রচুর। যেরকম যখন নীরবে দূরে অজস্র মানুষ কাভার ভার্সনস করেছে ইউটিউবে, তাদের মিলিয়ন্স অফ ভিউজ। ইচ্ছে রানা বল, অন্যান্য গান, আমি যেরকম আজকেই ইউটিউবে দেখলাম সুজন, এক মহিলা, তারা নেচে কুদে গিয়েছে, শ্যুটটারও নানান রকম কিছু পাল্টে টাল্টে। তারপরে তার দেখলাম ক্রেডিট দেওয়া রয়েছে কথা ও সুর কম্পোজিশন দেবজ্যোতি মিশ্র, তো সেটাও আজকে দেখলাম, চোখে পড়লো। আচ্ছা, তো এই যে সুজন পরশ পাথরে থাকাকালীন আমার লেখা, আমারই সুর করা, আমারই গাওয়া একটা গান, তো সেটা প্রচলিত হয়ে গেল। তারপর আজকে আবার দেখলাম দেবুদার নাম রয়েছে। সে এই যে উদরপিণ্ডি উদরগাড়ে কনসেপ্টটা, এটা আগের দিনও আলোচনা হয়েছে, এটার কোনো মানে এটা ইরেসপন্সিবিলিটি টু দি পাওয়ার ইনফিনিটি আর কি, যে একটা সময়কে অস্বীকার করা, একটা সময়কে, সময়ের দলিলটাকে ঘেঁটে দেওয়া, যেটা নিয়ে আমরা এর আগের দিন কথা বললাম। কিন্তু আমার আজকে এখনকার প্রশ্নটা হলো, আবার কেন মানে এই যে গানগুলো, এগুলো তো অলরেডি টাইম টেস্টেড, সেই সময় তো বিরাট পপুলার। এবং আমি বলছি তোমাকে, যেই ঘটনার এক্সাম্পল আমি দিলাম, সেই দিন সোনু নিগমের প্রোগ্রামটা যতটা এনজয় করেছি আমরা দর্শক হিসেবে, তার আগে সমিধের ওই বাংলা ব্যান্ডের গানগুলোর পারফরমেন্স ততটাই এনজয় করেছি আমরা, ইনফ্যাক্ট সামহাও বোধহয় বেশি, কারণ নিজের ভাষার গান, নিজের ভাষার অরিজিনাল গান। ঠিক। এটা যদি আমরা করতে পারি, তাহলে এই জিনিসটা মেন স্ট্রিম মিডিয়া, মানে আমি যদি বলছি তোমাকে সিনেমার গানে তো রবীন্দ্রসঙ্গীতকে অনেকভাবে ইউজ করা হচ্ছে, বিভিন্নভাবে রিডিফাইন করা হচ্ছে, নতুনভাবে ইউজ করা হচ্ছে। এই যে গানগুলোকে, এইগুলোকে কেন আবার করে ইউজ করে না লোকে? মানে এটা কি এই মানে কি বলবো, অথরিটির জায়গার প্রবলেম? মানে কে গানটা করেছে সেটা জানে না, কার থেকে রাইট নিতে হবে সেটা জানে না, এরকম কি প্রবলেমটা? সেটা একটা তো দিক বটেই। তাছাড়া আমার মনে হয় যে ব্যান্ডের গান বলতেই লোকে একটা কলেজ ক্রাউডকে রিলেট করে। কিন্তু ধর আমি আজকে এই যে 30 বছর ধরে গান তৈরি করেছি, গানগুলো মানুষের কাছে পৌঁছেছে, জনপ্রিয় হয়েছে, আজকে আমার সঙ্গে সেই সময়ের যে ছেলেটা বা মেয়েটা, সে আজকে আমার মতো মাঝবয়সী, সে নস্টালজিয়ায় শুনছে। আবার আজকের প্রজন্মও কিন্তু শুনছে, রাইট, তারাও কিন্তু শুনছে না তা নয়। একদম, আমি সেটাই বলছি, আজকের প্রজন্ম শুনছে। কিন্তু যাদবপুরে শো করছি যখন, তখন কত বয়স, 20, 21, 22, 23 বছরের ছেলেমেয়েরা আমার সঙ্গে উদ্দাম গান গাইছে, এবং তাদের বয়সী গান, এগুলো তাদের বয়সীও গান। সুতরাং এইটা বাংলা ব্যান্ডের একটা সিগনেচার, যে ওই যে যৌবনের জায়গাটাকে ধরা, এবং
অবভিয়াসলি তারপরে বিইং আ সং রাইটার সেটা তো আস্তে আস্তে পাল্টায়, তার ম্যাচুরিটি লেভেল পাল্টায়। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার গান কিন্তু মোটামুটি শ্রোতারা পছন্দ করেন, মানে বয়স নির্বিশেষে। মানে আমি 80 বছরের মানুষকেও দেখেছি আমার গান অ্যাপ্রিসিয়েট করতে, কারেক্ট। বা এরকম রাস্তায় আমাকে দেখে বয়স্ক মানুষ আপনার গান আমার খুব ভাল লাগে, অনেক বয়স্ক মহিলা আমাকে বলে আপনার গান খুবই, তারা আমার থেকে অনেকটা বড় মানে। আবার কিছুদিন আগে একটা বাচ্চা মেয়ে আমার কাছে ভিডিও এসেছিল ব্যাঙ্গালোরে, সে ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে গাইছে অরিজিনাল ট্র্যাকের সঙ্গে, একদম একটা পুচকে মেয়ে। তার কত বয়স, হয়তো 10-12 বছর তার মানে বয়স। তারও ভালো লাগছে, তারও ভালো লাগছে, সেও গাইছে। তো সেটা তো আমার কাছে একটা ভালো লাগা। এবং তুই যেটা বললি যে পরবর্তীকালে কেন এইগুলোকে নিয়ে রিকনস্ট্রাক্ট করে, রিবিল্ড করে, রিফ্রেম করে কিছু হচ্ছে না কেন, সেটা হয়তো সময় অনুযায়ী সেটাও হবে হয়তো, সেটাও হবে হয়তো। হ্যাঁ জানি না। আমাদের অনুষ্ঠান অনেকেই দেখে যারা ফিল্ম মেকার, যারা ইন্ডাস্ট্রিতে আছে। আমার মনে হয় এরকম একটা মানে কেউ না কেউ কোথাও না কোথাও তো ভাবছেই, বা যদি এই আলোচনা, এই কথা যদি কাউকে ইন্সপায়ার করতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা দেখতেই পারি যে এরকম ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতের একটা অন্যরকম রেডিয়েশন হয়ে একটা দারুণ কিছু হতেই পারে। সে হোক, আমার কাছে কথা হলো যে সেই ক্রেডিটগুলো, সেই ডকুমেন্টেশনটা যেন থাকে। রাইট রাইট রাইট, সেটা নিয়ে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম, থাকাটা খুব জরুরি। ছোটবেলায় আমাদের একটা বন্ধুত্ব হয়, যে বন্ধুত্বগুলো একটা অন্য রকমই বন্ধুত্ব, তারপর কাজ করতে এসেও আমাদের বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বগুলো, বা তোমার কি এই পুরো ইন্ডাস্ট্রিতে এসে গান বলো, সিনেমা বলো, রাইটিং বলো, এই যে পুরো ইন্ডাস্ট্রির সঙ্গে যে তোমার যোগাযোগ, তোমার ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়েছে? হয়নি? তোমার কি মনে হয় যে এটা আমি এই বিক্রান্ত মাসেই তো অভিনেতার নাম, ওনার একটা ইন্টারভিউ শুনছিলাম, তো সেটার সঙ্গে ভীষণভাবে একমত হলাম। কথাটা ভালো লাগলো, কথাটা যে এই যে আমরা ইন্ডাস্ট্রিকে একটা ফ্যামিলি বলি, এটা ফ্যামিলি নয়। কারণ কি, কাজের ক্ষেত্রে একটা কম্পিটিশন আছেই, সেটা সব সময়ই আছে। ধর আমিও ডিরেক্টর, তুইও ডিরেক্টর, উই ক্যান শেয়ার আইডিয়াস, হ্যাঁ, কিন্তু সেই আত্মিক বন্ধুত্বটা, সেই জায়গাটা কাজের ক্ষেত্রে কোথাও একটা কম্পিটিটিভ জায়গায় কিন্তু আমাদের কোথাও একটা রেখে দেয়। এবার সেটা এক্সিট করে কোনটা, সেটা খুব রেয়ার। সেটা হলো ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা, যেটা নাকি খুব কম মানুষের সঙ্গে ঘটতে পারে বা ঘটে। বাদ বাকিটা কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে, আমরা কলিগস, আমরা ভালো সময় কাটাই, একটা কাজ করতে গেলে আমরা প্রচুর আড্ডা দিই, প্রচুর গল্প করি, এই করি, কিন্তু পার্সোনাল বন্ধুত্বের সম্পর্কটা যেটা, সেটাই তো অনেকটা ব্যক্তিগত এরিনা কাজ করে। তোর ব্যক্তিগত জীবন, তোর ব্যক্তিগত ক্রাইসিস, শুধুমাত্র সেটা কর্মজগৎ নয়। তো সেই জায়গাগুলোতে আমি অন্তত তেমন মানুষের সঙ্গে, মানে আমি ডিগ্রেড করছি না, কিন্তু সেই বন্ধুত্বটা আমার কারোর সঙ্গেই কখনো হয়ে ওঠেনি, এবং তার জন্য হয়তো আমিও দায়ী, আমি হয়তো সেইভাবেই দায়ী। আবার তোর সঙ্গে আমার একটা অদ্ভুত, মানে তোকে আমি ঠিক, মানে আমরা এই ইন্ডাস্ট্রির বা ফিল্মের কাজ করি এরকম ভাবে ব্যাপারটা নয়, একদমই নয়, আড্ডাই একদম। আমাদের কাজ, যেটা তুমি একটু আগে বলে, কাজের বাইরে বেরিয়ে আরেকটা সম্পর্ক, যেটাতে কাজ ছাড়াও অনেক কিছু আছে। একদম, এটা খুব কম হয়, সত্যি কথাই কম হয়, কম হয়, কিন্তু হয়, একদম যে হয় না তা না, সংখ্যা খুবই কম। নিশ্চয়ই হয়, নিশ্চয়ই। আমার পার্সোনালি যেটা মনে হয়, বন্ধুত্ব মানে যেটাকে সত্যি সত্যি বন্ধুত্ব বলে না, সেই বন্ধুত্বটা ছোটবেলায় হয়ে যায়। হ্যাঁ, আমার ছোটবেলায় হয়ে যায়, অবশ্যই হয়। কতগুলো কানেকশনস থাকে, কানেকটিভিটিস থাকে, যেইটা নাকি পাকা মাথায় আর হয়ে ওঠে না, কারণ তখন তো একটা ইনোসেন্স থাকে। আবার বন্ধুরা পাল্টেও যায়, যত বয়স হয়, যত আমরা এক একজন এক এক রকম রাস্তা নেয়, এক এক রকম জীবনযাপন হয়, এক এক রকম বিশ্বাস হয়, বেঁচে থাকার এক এক রকম আঙ্গিক হয় তার, বেঁচে থাকার এক এক রকম স্ট্র্যাটেজি হয় তার। তো সেইখানে মেলে না, কোথাও কোথাও মেলে, কোথাও মেলে না। দেখ, এই সংঘাতগুলো তো থাকেই সম্পর্কের, প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে থাকে।
বন্ধু সেই যে নাকি আমার ক্রাইসিসের দিনে আমার সঙ্গে আছে, সেটা যে ধরনের ক্রাইসিস হোক না কেন, এবং উইদাউট এনি বিজ্ঞাপন। মানে তুই একটা ডিপ্রেশনে রয়েছিস, আমি সেটাকে তোকে আমি হেল্প করে সেটাকে আমি বিজ্ঞাপন দিচ্ছি, দেখো আমি কত ভালো বন্ধু, সেটা করার প্রয়োজনীয়তা নেই, কারণ সেটা তাহলে সম্পর্ক না, সেটা আমার ভালোত্বের বিজ্ঞাপন, ট্রানজাকশন। হ্যাঁ সেটা ট্রানজাকশন। আমি ভালো করার জন্য একটা কিছু পাচ্ছি। তো সেটাই চারটে লোক সোশ্যাল মিডিয়ায় হাততালি দিল, তোমার মতো লোক হয় না, হ্যানা তেনা বললো, পাশে দাঁড়ালে সেটা বলার দরকার নেই আর কি, সেটা অ্যাবসলিউটলি ব্যক্তিগত সম্পর্কের জায়গা, পাশে দাঁড়িয়েছে। আচ্ছা অনিন্দা, তোমার এই যে এত বড় জার্নি, এই জার্নিটাতে শিল্পীদের তো একটা নিজস্ব ইন্টারনাল জার্নি থাকে, যেটা এক্সটার্নাল জার্নির বাইরে, ইন্টারনাল জার্নি থাকে। এই ইন্টারনাল জার্নিতে নিশ্চয়ই বারবার তোমার উপলব্ধির পরিবর্তন হয়েছে, রিয়েলাইজেশনের পরিবর্তন হয়েছে। আজকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ফিরে দেখতে বলা হয়, ফিরে দেখে ধরো আজ থেকে 10 বছর, আজ থেকে 20 বছর, সেই পরস্পরের সময় যদি ফিরিয়ে দেওয়া হয়, তাহলে কি এমন কিছু মনে হয় যে এই জিনিসটা না করলে ভালো হতো, বা এই জিনিসটা করলে ভালো হতো? সব সময় যে মনে হয় তা না, কিন্তু কোয়েশ্চেনের লিস্ট যদি তুই বলিস, তাহলে সেই লিস্টে এই কোয়েশ্চেনটাও আছে আর কি, যদি এটা করতাম তাহলে কেমন হতো। কিন্তু যেটা হওয়ার সেটাই হয়েছে, এবং আমার যেটা মনে হয় যে আমি খুব অনাবিল বিশ্বাসে চলেছি, বা আজও আমি যতই নিজেকে আমি বলি না কেন যে আমি ঠেকে শেখা মানুষ, বা আমি অনেক কিছু দেখেছি, অনেক আঘাত পেয়েছি, অনেক ব্যথা পেয়েছি, কিন্তু অ্যাট ফার্স্ট অ্যাপিয়ারেন্স আই ক্যানট মিসট্রাস্ট আ পারসন। আজ অব্দি সেই বিশ্বাসটা করোই। হ্যাঁ, মানে আমি কি করে একটা মানুষকে অবিশ্বাস করব? ঠিক। সে যদি বলে যে হ্যাঁ এই কাজটা আমি করব আপনার সঙ্গে, বা সে একটা কথা বলে, সেটাকে আমি বিশ্বাসই করব। তো এই বিশ্বাস এবং বিশ্বাসভঙ্গের ব্যথা, সেটা যে সবসময় লাভজনকের জন্য হচ্ছে, বা আমি বিশ্বাস করলে টাকা পাচ্ছি, অবিশ্বাস করলে টাকা পাচ্ছি না, বা এরকমও না, সেটা এমনি শেয়ারিংয়ের ক্ষেত্রে। কিন্তু তুমি বলছো তোমার রিয়েলাইজেশন বা তোমার উপলব্ধিতে এরকম কোনোদিনই ডিসিশনে আসোনি যে না আর মানুষকে বিশ্বাস করব না, এইটা কোনোদিন হবে না? মরে যাবো, কারণ মানুষকে অবিশ্বাস করে আমি বাঁচবো কি করে? মানুষকে অবিশ্বাস করা মানে তো নিজেকে অবিশ্বাস করা, অ্যাকচুয়ালি নিজেকে অবিশ্বাস করা। তো সেটা হলে তো সাংঘাতিক হয়ে যাবে, তোর মানে মেন্টাল স্টেবিলিটির চ্যালেঞ্জিংয়ের জায়গায় পড়ে যাবে, চ্যালেঞ্জের জায়গায় পড়ে যাবে। বিশ্বাস তো করতেই হবে, এবং বিশ্বাসেই পুরোটা চলছে। পুরোটাই বিশ্বাসে, পুরোটা অবিশ্বাসে চলছে না। আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি, যে সোশ্যাল মিডিয়ার জগৎ, এটা তো তোমার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে হতে এসছে। এখন একটা প্রেশার মানুষের মধ্যে আমি দেখেছি, অনেককেই জিজ্ঞেস করেছি, অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের দেখেছি রেলিভেন্ট থাকার একটা প্রেশার মানুষের মধ্যে থাকে। তুমি কি এই প্রেশারটা কখনো ফিল করেছো? বা মানে বাংলা কথায় যেটা বলে বাজারে থাকতে হবে, কারণ আমি কাজ করছি, আমি এটা করছি, সেটা না দেখলে মানুষ কি করে জানবেন আমি কাজ করছি? অবশ্যই সেই প্রেশারটা থাকে। এবার ঘটনা হলো আমি কতটা সেই প্রেশারটা রাখছি, আর কতটা আমি সেই প্রেশারটা রাখছি না, আমি কতটা ইম্পর্টেন্স দিচ্ছি সেই প্রেশারটাকে, বা কত পার্সেন্টেজ প্রেশার আমি নিচ্ছি আর কত পার্সেন্টেজ আমি নিচ্ছি না, এই সবটাই থাকে। দ্বন্দ্ব থাকে, ধন্দ্ব থাকে, সব কিছু মিলিয়ে থাকে, যন্ত্রণা থাকে, গর্ব থাকে, সব কিছু মিলিয়ে মানে মিশ্র অনুভূতি এটা। এবং তোর স্টেট অফ মাইন্ড এক এক সময় এক এক রকম মনে হয়। এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সবাই কাজ করছে, সবারটাই আমরা দেখতে পাচ্ছি, একে অপরের কাজ, একে অপরের অবস্থান। তো ঠিক আছে, সেখানে আমিও আছি আর কি। মানে সেটাকে তোমার আলাদা করে বিরাট ইম্পর্টেন্স দেওয়ার, এটা এই ব্যালেন্সটা রাখাটা খুব জরুরি। বল, এই মানুষের কাছে জানানোটা তো জরুরি। ধর আমার আজকে একটা অনুষ্ঠান আছে, সেটা মানুষকে আমি জানালাম যে আমার একটা অনুষ্ঠান আছে, সিম্পল, ব্যাস। মানে এইটুকুর জন্য তোমার মনে হয় ইউজ করা উচিত। বেশ, আজকের আড্ডাটা আগের দিনের আড্ডার চেয়ে অনেকটাই আলাদা ছিল। আজকের আড্ডাটার মধ্যে আমরা একটুখানি একটা পার্ট অনিন্দদার লেখা নিয়ে কথা বলেছি, একটা পার্ট বাংলা গান, এবং তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো একটা পার্সোনাল অ্যাসপেক্টে কথা বলেছি, অনিন্দদার ভাবনা চিন্তা নিয়ে কথা বলেছি অনেক বেশি। আমার মনে হয় এই ধরনের আলোচনা বা এই ধরনের কথাবার্তা বলাটাও আমাদের একটু কমেছে, মানে এই ধরনের এক্সচেঞ্জ, যে আমার
উপলব্ধিটা ঠিক কি কোথায়, সেটা থেকে তোমার এই উপলব্ধিটা থেকে আমার কি মনে হচ্ছে এই যে কন্টিনিউয়াস আদান প্রদানটা এটা আমাদের বোধহয় একটু কমেছে। সেইটা আমার মনে হলো যে আজকের আড্ডা থেকে আমি সবচেয়ে বেশি পেলাম যে এই আদান প্রদানটা কোথাও একটা গিয়ে আমাদের আরেকটু বেশি করা বোধহয় জরুরি। একদমই। অরিন্দদার হাতে গিটার এসছে, তার কারণ হলো আমরা এই একটা জিনিস বলি, একটা ছোট্ট ঘটনা বলে অরিন্দদাকে মানে করব যে গানটা গাওয়ার জন্য। অরিন্দদার সঙ্গে আমার পরিচয় হাওয়া বদল লেখা শুরু করাতে আমি কিছুটা বললাম, তখন অরিন্দদাকে বলছিলাম যে একটা অদ্ভুত জার্নি ছিল সেই সময় আমার অরিন্দদার, অনেকটা সময় একসাথে কাটানো, অনেক রকম আড্ডা, অনেক রকম ক্যারাম খেলা, প্রচুর ক্যারাম খেলা, সেই সমস্তর মধ্যে না একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিলাম। ওই যেটা বলছিলাম একটু আগে, মধ্যবিত্ত এবং খুব স্বাভাবিক আবেগ কিভাবে সিনেমার পার্ট হয়ে যেতে পারে, এটা আমি শিখেছিলাম সেই সময় থেকে। তারপর অরিন্দদার সঙ্গে যে বন্ধুত্বটা বলো বা যেই ভ্রাতৃত্বটা বলো বা যেই নাম না দিলেও হয়, এই যে কানেকশনটা আস্তে আস্তে আমরা সন্দেশ শুরু করি এবং অরিন্দদা আসা শুরু হয়, বারবার আমরা বিভিন্ন সময় আসি। একদিন হঠাৎ অরিন্দদা বসে বসে আমাদেরকে একটা জাস্ট 10 মিনিট বোধহয় একটা কি নিয়ে একটা কথা হচ্ছিল, দাঁড়া একটা গান, আমি বললাম একটা গান বানানো যায় না। অরিন্দদা হঠাৎ করে বললো দাঁড়া 1 মিনিট, বলে 10 মিনিটের মধ্যে অরিন্দদা একটা সুর লেখা নিয়ে একটা অদ্ভুত কিছু একটা গান শোনালো আমাদের। আমরা না কীরকম একটা মেসমারাইজড হয়ে গেলাম। জেনারেলি অরিন্দদা যখন গান গায় বা গান তৈরি করে, এরকম একটা নতুন গান অত তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারে এটা আমরা সত্যি ভাবতে পারিনি। তো আমি সেজন্যই অরিন্দদাকে রিকোয়েস্ট করলাম যে আমরা যদি শেষ করি ওই নোটটায়, যেই নোটটার কথা আমি জাস্ট আপনাদের বললাম। খেলে গো সময় পেরিয়ে এই হাতে রাখতে হাত, কার ছোঁয়ায় কার আলোতে ঝলমল ভাঙা প্রাসাদ, জানে আকাশ জানে বাতাস জানে নদী জল, ছায়া ছায়া রূপ কথা, কেন মন ছল ছল, কেলে গো সময় পেরিয়ে এই হাতে রাখতে হাত, কার ছোঁয়ায় কার আলোতে ঝলমল ভাঙা প্রাসাদ। সো এই নেটে শেষ করছি আজকের এপিসোড। দেখা হচ্ছে পরের এপিসোডে। আর সন্দেশ টিভি চ্যানেলটাকে এবং সোল কানেকশন পডকাস্টকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসাটা কন্টিনিউ রাখবেন এবং কন্টিনিউ রাখার জন্য যেটা করতে হবে সেটা হলো ওই লাইক বাটনটা আর সাবস্ক্রাইব বাটনটা তো প্রেস করতেই হবে, তার সঙ্গে আমাদের কমেন্টে জানাতে হবে আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে। সো আজকের জন্য এই অবধি। স্টে পজিটিভ, স্টে নলেজেবল, আর কিপ ওয়াচিং সোল কানেকশন পডকাস্ট। দেখা হচ্ছে পরের এপিসোডে।